রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এবারও ব্যর্থ এনবিআর। ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। অবাস্তব ও দুর্বল কর্মপরিকল্পনায় দায়ী বলছেন অর্থনীতিবিদ। আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ফেরানোর উদ্যোগ। বহির্নোঙরে 15টি জাহাজ কম রাখার সিদ্ধান্ত। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা শিপিং ব্যবসায়ীদের। চরম অব্যবস্থাপনা নড়াইলের পার্টনার ফিল্ড স্কুলে। কিছুই শেখানো হয়নি 650 কৃষককে। অর্থ নয় ছয়ের অভিযোগ কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। প্রমাণ পেলে ব্যবস্থা। খুলনায় ইজারা দেয়া শতাধিক খালে নেট পাটাতন বসিয়ে পানি প্রবাহে বাধা। বিপাকে কৃষক ও মৎস্যজীবীরা। খাল উন্মুক্ত করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এবং বন্ধু ভারতের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় দেওয়া হবে দণ্ড। জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে জানালো নয়াদিল্লি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গেল অর্থবছরও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। ঘাটতি থেকেছে প্রায় 1 লাখ কোটি টাকা। দুর্বল কর্মপরিকল্পনা আর উচ্চাভিলাষী লক্ষ্যের কারণেই সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনেও বারবার ব্যর্থ হচ্ছে সংস্থাটি। এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। উত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। চলতি অর্থবছরের জন্য যে 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআরকে দিয়েছেন অর্থ উপদেষ্টা, তা 2024-25 অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 36,000 কোটি টাকা বেশি। অথচ গেল অর্থবছরের ওই লক্ষ্যমাত্রার ধারে কাছেও যায়নি এনবিআর এর রাজস্ব আদায়। কম রাজস্ব আদায় হয় তখন কিন্তু জনগণের ঋণটাও বেড়ে যায়। এনবিআর এর হালনাগাদ তথ্য, গেল অর্থ বছরে ভ্রমণ ও আয়কর থেকে আদায় হয়েছে 1,29,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,500 কোটি টাকা কম। কোনো বছরই সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি না। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,71,495 কোটি টাকা, অথচ হয়েছে 1,41,586 কোটি টাকা। এ সময় কাস্টমস থেকে 1,20,510 কোটি টাকা লক্ষ্যমাত্রা দেয়া হলেও আদায় হয়েছে 16.86% কম। সামনের দিনগুলোতে যদি আমাদের ঋণের বোঝার বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না। রাজস্ব আদায়ের মোট হিসাবে গেল অর্থ বছর 3,70,874 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 2.23% বেশি। যদিও তা 4,63,500 কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 20% কম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত কিন্তু সবচেয়ে কম। অর্থ বছরের মাঝপথে এসে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানোর পরও আদায়ে বেহাল দশা থেকে বের হতে পারেনি এনবিআর। কারণ হিসেবে সংস্থাটির দুর্বল কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণে দূরদর্শিতার ঘাটতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যতটুকু লক্ষ্যমাত্রা ছিল এনবিআর এর তার তুলনায় কম রাজস্ব আদায়, তো সেটা আমাদের আসলে অর্থনীতির চাপটাই বাড়িয়ে দেবে। এই চাপ আমরা কমানোর প্রত্যাশা করছিলাম, কিন্তু এটা কমবে না, বরং সামনের দিকে আরও বেড়ে যাবে। লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করা উচিত এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো নিতে হবে। এই বর্তমান বছরে আমরা যে লক্ষ্যমাত্রা দিয়েছি এই ক্ষেত্রে একই পরিণতি হবে। বড় অঙ্কের ঘাটতি আর সংস্কারের চাপ মাথায় নিয়েই চলতি অর্থ বছর রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। রাজস্ব আদায়ের ব্যর্থতা এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। বারবার যে লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে এনবিআর এর, এ বিষয়ে আপনি কি বলবেন? বারবার ব্যর্থ হচ্ছে মানে গত 13 বছর 14 বছর থেকে আমরা কখনোই কিন্তু এই অর্জন করতে পারিনি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা টার্গেট ধরা হয় সেখানে উচ্চাভিলাষী টার্গেট, কোন বিবেচনায় তারা প্রত্যেক বছরই তো হচ্ছে না। তারপরে কিভাবে 4,99,000 বা এই ধরনের একটা করে ফিগার প্রত্যেকবারে কিন্তু দেয়া হচ্ছে, এটা কি শুধু পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেওয়া হয় নাকি একটা বাস্তব কোনো হিসাব নিকাশ আছে? সে জায়গায় একটা ব্যাপার আছে। পাশাপাশি বর্তমান যে কাঠামো, এই রাজস্ব আয়ের যে কাঠামো, এই কাঠামোর উপর দাঁড়িয়ে এই এত বড় একটা ফিগার অর্জন করা খুবই টাফ, কারণ এটা সব পর্যায়ে একটা পরিকল্পনা দরকার এবং সেটা বাস্তবায়ন দরকার। সেটা মানে হচ্ছে না, আগে হয়নি, বর্তমান সংস্কার করা হচ্ছে। এবং কিছুদিন আগে তো আপনি দেখলেন যে এনবিআর এর
কি সমস্যাটা। তো সুতরাং সব কিছু মিলে এটার যে রকম অবস্থায় চলছে সেখানে বাংলাদেশের এই অর্জন করা, এই লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই টাফ। তাহলে সক্ষমতা বাড়াতে কি উদ্যোগ সক্ষমতা বাড়াতে আগে থেকে বলা হচ্ছে, কিছুটা করছে, বিশেষ করে ডিজিটালাইজেশন করতে হবে। আর এনবিআর এবং শুল্কের যে যারা কাজ করে তাদেরকে আরও বেশি সক্ষম হতে হবে এই কালেকশনের জন্য। বাংলাদেশে যেটি সমস্যা হচ্ছে কর এড়িয়ে যাওয়া, কর ফাঁকি দেওয়া, এই দুটোকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। এবং আরেকটি বিষয় যেটা যে করের যে নেটটা আছে সেই নেটটা কিন্তু বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। কারণ এবার যদি 35% আমি গতবারের চেয়ে বেশি করি তাহলে তো আমার একটা পরিকল্পনা থাকবে যে আমি এইভাবে আমি অর্জন করব। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখি নেই, শুধুমাত্র গতবারের ফিগার চেয়ে এবারের ফিগার একটা 30% 35% বাড়িয়ে করা হয়। সেখানে কিন্তু গত কয়েক বছরে 11%-এর মতন একটা গ্রোথ হচ্ছে। তাহলে আমি 35% কেন নিচ্ছি? তা সুতরাং সেখানে বাড়ানোর কিছু গাইডলাইন যদি থাকতো তাহলে বোঝা যেত যেটা অর্জিত হবে। ভ্যাটের মতো এনবিআর এর পরোক্ষ করে বেশি নজর, তো সেই জায়গা থেকে সরে আসা উচিত কিনা? এটা অবশ্যই সরে আসা উচিত, কারণ হচ্ছে যে এই ইনডাইরেক্ট ট্যাক্স, এটা সুতরাং ইনডাইরেক্ট ট্যাক্স এটা গরিব ধনী সবার উপরে কিন্তু এটা নেওয়া হয় আর কি। তা সে জায়গায় যদি এখান থেকে সরে আসি, আমরা সরে না, সেখানেও লাগবে, সেটাও লাগবে, কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্সের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। কর্পোরেট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তাদেরকে এই ইয়ার আওতায় আনতে হবে। ডিরেক্ট ট্যাক্সে কেন নজর দেওয়া হচ্ছে না? বাধাটা কোথায় আসলে? বাধাটা কিছুটা হলো যে আমাদের এনবিআর এর প্লাস কিছুটা আমলাতান্ত্রিক কিছু বিষয় আছে, এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ডিরেক্ট ট্যাক্স যেটা এবার একটু করা হয়েছে, স্ল্যাবগুলোতে ট্যাক্স বাড়ানো হয়েছে, তা সুতরাং সেই জায়গায় একটু পজিটিভ দিক আছে। চলমান সংস্কারে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? আশাবাদী বাংলাদেশের যে স্ট্রাকচারে, কারণ তারা কিছুদিন আগে তো আপনি দেখলেন একটা সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটাও এখন পর্যন্ত সমাধান সেভাবে হয়নি। তারপরও আশাবাদী আমরা এই কারণে যে এটার একটা বহুদিন থেকে এই সংস্কারের কথা বলা হচ্ছে এবং এবার আইএমএফও চাপ দিয়েছে, সব কিছু মিলে এটা আমার মনে হয় যে একটা ভালো রেজাল্ট আমরা প্রত্যাশা করছি। ডিজিটালাইজেশনের জটিলতাটা থেকেই যাচ্ছে। এটার আমি ঠিক কারণটা তারা চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ এখন হয়তো সেই দক্ষ প্রশিক্ষক নাই, বা দক্ষ যারা কি বলবো যেসব পার্সোনাল আছে তারা সেই রকম দক্ষতা নাই। এটার দিকে আমি মনে করি যে স্পেশাল একটা নজর দেওয়া উচিত এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। আজ বিকেলে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয় সেটি হচ্ছে মুদ্রানীতি, যা বছরে দুইবার প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। যার মধ্যে একটি হচ্ছে জানুয়ারি জুন এবং অন্যটি হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরে। তার মাধ্যমে কিন্তু আসলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে চলবে, জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা থেকে শুরু করে দেশের সমস্ত রকমের কর্মকাণ্ড বা আর্থিক যে কর্মকাণ্ড সব কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে ঠিক বিকেল 3টা নাগাদ যে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে যে মুদ্রানীতি সেটি ঘোষণা করা হবে। তবে এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা দেখেছি দেশের যে বেসরকারি খাতে বিনিয়োগ সেটি কিন্তু ত্বরান্বিত বা অন্যদিক থেকে বলতে গেলে সেটি কিন্তু একেবারেই কম। এর পাশাপাশি এর আগের যে 27 অক্টোবর যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল 2025-26 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে, সেটির মাধ্যমে কিন্তু আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে মাধ্যম ছিল বা যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 7% নিচে। শুধুমাত্র মূল্যস্ফীতি না, তবে এই ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি বেসরকারি খাতে বিনিয়োগ থেকে শুরু করে দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটি কিছুটা স্থবির অবস্থায় আছে। সেটি কিন্তু আবার অন্য দিক থেকে বলা যায় যে এখন পর্যন্ত যে মুদ্রানীতি, নতুন মুদ্রানীতির যে আভাস আমরা পেয়েছি তার মাধ্যমে কিন্তু
বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র আছে তিনি জানিয়েছেন যে ডিসেম্বর নাগাদ পর্যন্ত তারা কিছুটা সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখতে চায়। তার মাধ্যমেই কিন্তু আসলে দেশের যে সংকোচনমূলক যে বিষয়টি সেটি কিন্তু ধরে রাখতে চায়। তার কারণ হচ্ছে দেশের মাধ্যমে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সেটি কিন্তু আরও একটু কমাতে চায়। অন্য দিক থেকে যদি আরেকটু বলে রাখি যে নির্বাচনের তাফসিলি ঘোষণা হলেই কিন্তু দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটিও কিন্তু বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলা চলে যে বা বলা যায় যে দেশের যে এখনকার যে বেসরকারি খাতে বিনিয়োগ সেটি কিন্তু সবচেয়ে কম, যেটা আমরা দেখতে পাচ্ছি গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে এবারের মুদ্রানীতি অতিরিক্ত সংকোচনমূলক না হলেও কিছুটা শিথিল থাকবে বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রানীতি ঘোষণার সর্বশেষ খবর। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত ছিলেন সাইফুল ইসলাম। স্যার, আপনার কাছে আবার ফেরত আসতে চাই, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে এবারের মুদ্রানীতি কেমন হওয়া উচিত? মুদ্রানীতি যতটা আমরা জেনেছি, যদিও মানে খুব আমি বলবো যে স্ট্রিক্টলি তারা ইনফরমেশনটা দিচ্ছে না। আজকে এখন পর্যন্ত 3টার আগে যে নীতি সুধার কত হবে, গতবারের যেটা আছে সেখানেই থাকবে নাকি কমাবে নাকি বাড়াবে সেরকম কোনো আভাস পাওয়া যায়নি। তবে মনে হচ্ছে যে গভর্নরের যে কথাবার্তা তাতে মনে হচ্ছে যে তারা ইনফ্লেশন যেহেতু একটু কমেছে 8.48, তারা আরেকটু কমিয়ে নেওয়ার জন্য তারা হয়তো আগের মতনই মুদ্রানীতিটা সংকোচনমূলক মুদ্রানীতিটা তারা ঘোষণা করবে। তবে যেটা কথা বললে আপনাদের প্রতিবেদনে যে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি যে ঋণের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু একটা তলানিতে গত বেশ কিছু বছর এত নিচে নামেনি। সে জায়গা থেকে চিন্তা করলে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটা এখন প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয় তাহলে কিন্তু কর্মসংস্থান হবে না। এটা কিন্তু আমাদের এই জায়গাটাতেই চিন্তা করে কিন্তু এবার মুদ্রানীতিটা ঘোষণা করা উচিত। তবে আমার মনে হয় যে এবার খুব একটা বেশি, গতবারের চেয়ে খুব একটা বেশি সরে আসবে না। কারণ হচ্ছে যে তারা মনে করছে যে এইটা অন্যতম হাতিয়ার হচ্ছে মূল্যস্ফীতিকে কমানো এই মুদ্রানীতির মাধ্যমে। কিন্তু সেটা কতটুকু কাজ করে সেটার ব্যাপারে আমাদের মানে দ্বিমত না, মানে সন্দেহ আছে যে আদৌ এই মুদ্রানীতি দিয়ে আমরা মূল্যস্ফীতি কতটুকু কমাতে পারি। কারণ যেটা কমানো হয়েছে বা যেটা কমেছে সেটা মৌসুমি কিছুটা প্রভাব আছে। একই সঙ্গে আমি বলবো যে মানুষের কিন্তু ভোক্তা ব্যয়টা কমে গেছে, হ্যাঁ, এইসব কারণেও হতে পারে। আর বাজার ব্যবস্থাটা কিছুটা হলো শৃঙ্খলা এসছে, এসব কারণে কিন্তু মূল্যস্ফীতিটা কমেছে। কিন্তু মুদ্রানীতিতে যেটা দরকার, পাশাপাশি দুটোই দরকার, একটা হলো মূল্যস্ফীতি কমানো আর একটা হচ্ছে বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগটা কিন্তু এখন পর্যন্ত আমাদের অবস্থাটা খুব একটা ভালো না। আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিতে এই কন্ট্রাকশনারি মুদ্রানীতি দিয়ে এই মূল্যস্ফীতিটা কমানো খুব একটা ভালো ফল আমরা পাই না। কারণ হচ্ছে যে আমাদের লোনগুলো যেটা, সেটা কিন্তু কনজিউমার গুডস রিলেটেড না, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে যেটা যেরকম সেটা কিন্তু আমাদের দেশের না। এটাও একটু চিন্তার বিষয় কিন্তু, যে সে কারণে আমার মনে হয় যে ব্যবসায়ীদের কথা চিন্তা করে, কস্ট অফ ফান্ডের কথা চিন্তা করে, এমনি তো বিদ্যুৎ গ্যাস এই সমস্যাগুলো থেকে গেছে, আবার ট্রাম্পের যে শুল্ক সেটাও কিন্তু একটা ব্যাপার। পাশাপাশি যদি এ ধরনের মানে ফান্ডের ক্ষেত্রে যদি নীতি সুধার যদি বাড়ে, কারণ 15% মতন এখন কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলোতে, এই বিশেষ সরকারি হচ্ছে নীতি সুধার 10%, এটা ব্যাংক পর্যায়ে এসে সেটা 15-16% হচ্ছে। এত টাকা দিয়ে ফান্ড নিয়ে কে ইনভেস্ট করবে? পাশাপাশি কিন্তু আমাদের এই যে আগের যে লোনগুলো নিয়েছে সেগুলোও রিপে করতে পারছে না, এবং এই খেলাপি ঋণ কিন্তু বেড়ে প্রায় 5 লাখ টাকা, 5 লাখ কোটি টাকার দাঁড়িয়েছে। সব কিছু মিলে খুব মানে চিন্তা ভাবনা করে কিন্তু এবার মুদ্রানীতিটা ঘোষণা করা উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর। বহির্নোঙরে জাহাজ অবস্থানের সময় বাড়তে থাকায় কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জটের কারণে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে সুনাম ক্ষুণ্ণ হওয়ায় অন্তত 15টি জাহাজ অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরে অন্তত 15টি গিয়ার কিংবা গিয়ারলেস জাহাজ হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। জাহাজের তালিকা বন্দরের কমিটির কাছে জমা দিত নির্দেশনা দেওয়া হয়। ঈদের দীর্ঘ বন্ধ, কাস্টমসের আন্দোলন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে জট তৈরি হয়। এতে জাহাজের অবস্থান সময় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়। একটা জাহাজের সাথে একটা জাহাজকে বললেই তো আর উল্টো করা যায় না, কারণ এটা তো একটা জাহাজের সাথে তার চার্টার একটা এগ্রিমেন্ট থাকে। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে বর্তমানে 111টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটিতে অবস্থানরত 17টি এবং বহির্নোঙরে 91টি জাহাজের মধ্যে 38টি থেকে পণ্য খালাস হচ্ছে। এই মুহূর্তে কন্টেনারবাহী জাহাজ রয়েছে 36টি। বন্দরের 16টি বার্থের মধ্যে 10টি বার্থ কন্টেনারবাহী জাহাজের জন্য বরাদ্দ রাখতে হয়। এক্ষেত্রে চলতি বছরের শুরুতে বন্দরে 96টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে, কিন্তু অ্যাডহক ভিত্তিতে 25 থেকে 30টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছিল। এই অবস্থায় জট এড়াতে 15টি জাহাজ বন্দরে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গিয়ারলেস জাহাজ খুব বেশি হয়ে গেছে, এটা যদি কমিয়ে গিয়ার জাহাজ আনা যায় তাহলে জিসিবি এবং ওই সিসিটি এবং অন্যান্য টার্মিনালগুলিতে জাহাজ সমানভাবে বন্টন করাটা সুবিধা। বছরে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশ হিসেবে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য আনা নেওয়া করা হয় এসব জাহাজ দিয়ে। এর মধ্যে বিদেশি মালিকানাধীন জাহাজের সংখ্যাই বেশি। 48 ঘন্টার মধ্যে যদি জাহাজ বন্দর থেকে বের করে দিতে পারে, যেভাবে আগে করেছে বন্দর, সেই চলমান প্রক্রিয়ায় পোর্টের এফোর্ট কোনো অংশে কম ছিল না। এখনও আমরা আশা করি পোর্ট সেটা করতে পারবে। চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি অন্তত 30টি শিপিং লাইনের জাহাজ পণ্য আনা নেওয়া করে। এর মধ্যে প্রতি মাসে করে 113 থেকে 126টি কন্টেনারবাহী জাহাজ আসে এই বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আজকের আমরা দেখতে পাচ্ছি যে গতকালও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আজকেও ডিএসইর ওয়েবসাইটে আমাদের প্রধান সূচক এবং সরিয়া সূচক এবং বাছাইকৃত সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে সবকটি সূচক। আমরা যদি একটু দেখি যে ডিএসইর এক্স ইন্ডেক্স বা প্রধান সূচক 105 পয়েন্ট বেড়ে 5457 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসই এস ইন্ডেক্স সরিয়া সূচক যা হচ্ছে 17 পয়েন্ট বেড়ে 1171 পয়েন্টে অবস্থান করছে এবং বাছাইকৃত সূচক 45 পয়েন্ট বেড়ে 2110 পয়েন্টে অবস্থান করছে। মোট হাত বদল হয়েছে 83,988টি এবং মোট বাজার মূল্য, যার বাজার মূল্য 437 কোটি টাকা। আমরা দেখতে পাচ্ছি টোটাল কোম্পানি লেনদেন করেছে 236টি এবং শেয়ারের দাম বেড়েছে এবং 76টি শেয়ারের দাম কমেছে এবং 76টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 76টি প্রতিষ্ঠান। আমরা যদি একটু শীর্ষ 20টি প্রতিষ্ঠানের অবস্থান দেখি তাহলে আমরা দেখতে পারবো শুরুতেই আছে সিটি ব্যাংক এবং 2 নম্বরে আছে স্কয়ার ফার্মা, 3 নম্বরে আছে ট্রাস্ট ব্যাংক এবং 4 নম্বরে আছে ব্র্যাক ব্যাংক, 5 নম্বরে আছে বিএবিটিসি এবং 6 নম্বরে আছে পোবালি ব্যাংক, 7 নম্বরে আছে যমুনা ব্যাংক এবং 8 নম্বরে আছে উত্তরা ব্যাংক, 9 নম্বরে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং 10 নম্বরে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আমরা যদি একটু দেখি 10টির মধ্যে শীর্ষ 20-এর মধ্যে ব্যাংকিং প্রতিষ্ঠানের আধিক্য অনেক বেশি এবং সিটি ব্যাংকের অবস্থান 1 নম্বরে রয়েছে। এই ছিল ডিএসইর ওয়েবসাইট থেকে আমার কাছে সর্বশেষ। দুবছর না যেতেই বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত নড়াইলে কৃষকদের পার্টনার স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনা। কৃষকদের পাওনা টাকা নিয়ে 9-6 অভিযোগ কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। সজীব রহমানের রিপোর্ট। খুবই মজা হবে। 2024-25 অর্থ বছরে নড়াইলে পার্টনার ফিল্ড স্কুলে কৃষকদের 7 শ্রেণীর ফসলের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয় কৃষি বিভাগ। এতে প্রত্যেক কৃষক নাস্তা ও উপস্থিতির জন্য 2000 টাকা করে পাওয়ার কথা ছিল। প্রত্যেক কৃষকের জন্য নাস্তা বাবদ বরাদ্দ ছিল 800 টাকা। অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তার গাফিলতিতে কালিয়া উপজেলায় 10টি ক্লাস সম্পূর্ণ হয়নি কোনো স্কুলেই।
এমনকি ক্লাস শেষ হলেও একই কর্মকর্তার কারণে তাদের মিলছে না সরকারি বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থ। 10টা ক্লাসের পরে আমাদের টাকা দেওয়ার কথা, সে টাকা আমাদের দেওয়া হয়নি। আমাকে সে টাকাও দিইনি, খাবারও দিইনি। তবে অভিযুক্ত কৃষি কর্মকর্তার দাবি, কৃষকদের জন্য বরাদ্দকৃত অর্থের একটি অংশ তাকে দিতে হয়েছে জেলার হিসাব রক্ষণ ও অডিট বিভাগে। টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আমার এটা নিয়ে কোনো নেই যে দিব না বা দিচ্ছি না, এই ধরনের কোনো নেই। জেলা কৃষি বিভাগ বলছে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে তারা। কৃষকদের যে ভাতা, সেই ভাতার টাকাটা কেন পৌঁছায়নি এ বিষয়ে আমি যাচাই বাছাই করে দোষী হলে আমাদের বিভাগীয় যে ব্যবস্থা আছে সে ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে অভিযুক্ত কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে 7 জুলাই ঘুষ না দেয়ায় হেনস্থা করার অভিযোগ এনে দুদকের কাছে লিখিত আবেদন করেন জামিল আহমেদ নামে স্থানীয় এক সার ও বীজ ডিলার। এখনও এ বিষয়ে তদন্ত শুরু করেনি দুদক। সময় সংবাদ, নড়াইল। খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলায় শত শত সরকারি খাল ও জলমহাল ইজারা দেয়ায় স্থানীয়দের মৎস্য ও কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে নেট পাটাতন বসিয়ে এসব খালে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের অন্তত 5 গ্রামের মানুষের জীবন জীবিকা একসময় নির্ভর ছিল এই সরকারি খালের উপর। স্থানীয়দের অভিযোগ, গয়েশা ও পোদা নদীতে প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হয়। ইজারার পর খালের মুখে এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাটাতন ও জাল। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানির অভাব, দুই দিক থেকেই ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাল আমরা ব্যবহার করতে পারি না, কারণ যারা ঘের করে এই পানি তারা বেশি উঠতে দেয় না। জলমহল ব্যবস্থাপনা নীতিমালা 2009 থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই ইজারাদাররা প্রভাব খাটিয়ে পানি প্রবাহে বাধা দিচ্ছে। শুধু ইজারাভুক্ত খালই নয়, আরো 2 শতাধিক জলমহল এখনো রয়েছে প্রভাবশালীদের কবজায়। ধান পাতা ফেলানোর সময় প্রত্যেকের জাল, টুনা জাল, বিভিন্ন জালের জন্য পানি বদ্ধ হয়ে থাকে। কৃষি বিভাগের হিসাবে জলাবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় 40,000 হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে। পানির প্রবাহ নিশ্চিতে জলমহলগুলো উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে সংস্থাটি। পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, আপনার পল্লী বিদ্যুৎ, আমাদের ডিএই, যেটা এই যদি সবগুলা বিভাগ আমরা একসাথে কাজ করতে পারি তাহলে ওরা থাকবে না। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশে সম্প্রতি খুলনার বিভিন্ন উপজেলায় 8টি খাল উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। বিশ্ববাজারে কমতে শুরু করেছে লেড, টিন ও জিঙ্ক সহ বেশিরভাগ শিল্প পণ্যের দাম, তবে বাড়ছে বিটুমিনের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, টিনের দাম একদিনে টন প্রতি $20 কমে বৃহস্পতিবার সকালে বেচাকেনা হয়েছে $33,693। আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের দাম সপ্তাহ ব্যবধানে 1.45% কমেছে। জিঙ্কের দামও রয়েছে কমতির দিকে। বর্তমানে প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $2,770 মার্কিন ডলার। সীসার প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $1,984। তবে বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে রয়েছে ঊর্ধ্বমুখী। ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারতের শুল্ক অনেক বেশি এবং আর্থিক বহির্ভূত বাধাও খুবই জটিল। এদিকে ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত এখনও আগ্রহী বলেও জানানো হয়েছে। কৃষক, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এবারও ব্যর্থ এনবিআর, ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। অবাস্তব ও দুর্বল কর্মপরিকল্পনায় দায়ী বলছেন অর্থনীতিবিদ। এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ফেরানোর উদ্যোগ, বহির্নোঙরে 15টি জাহাজ কম রাখার সিদ্ধান্ত, নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা শিপিং ব্যবসায়ীদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।